ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি খাওয়া ভালো। হ্যাঁ, কারণ আমাদের টেম্পারেচার ফিজিওলজিটা ঠিক থাকে। আমি তো শীতকালেও ঠান্ডা পানি খাই। হ্যাঁ, শীতকালে ঠান্ডা পানি খাওয়া ভালো। এই দীর্ঘ সময় নাক বন্ধ থাকার আসলে কারণটা কি বা চিকিৎসাই বা? শিশুদের কানে অনেক সময় পোকা ঢুকে যায়। শিশু কেন, বড়দের কানেও। সেই ক্ষেত্রে আসলে কি করো? ল্যাবেট প্রেজেন্স ডক্টর ডেস্কের আজকের পর্বে আপনাদের স্বাগতম। নাক কান গলার সমস্যাগুলো কখন সাধারণ, কখন ডক্টরের কাছে যাওয়া জরুরি, এসব নিয়ে আমাদের আছে নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর জানাতেই আজ আমাদের সঙ্গে আছেন নাক কান গলা বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডক্টর তানভীর আহমেদ। বরাবর মতো সঙ্গে আছি আমি ডক্টর সিদ্ধার্থ মজুমদার। চলুন কথা বলা যায়। স্যার কেমন আছে? এই তো আছে। ভালো আছেন? স্যার ভালো আছে। স্যার আপনি কি ডাক্তারি হতে চেয়েছিলেন ছোটবেলায়, নাকি পাকে চকলে ডাক্তার হয়ে গেলেন? আমার আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ১ম অবস্থায় ছিল না। কিন্তু পরে যখন টিকে গেছি তখন তো হয়ে গেলাম। আর স্পেশালি আমি যখন 3rd ইয়ারে, তখন থেকে আমার নাক কান গলার প্রতি একটা আকর্ষণ ছিল। আচ্ছা। তো তারপরে তো হাঁটতে, হাঁটতে আজকে তো 11 বছর শেষ। কোন এই নাক কান গলা। কোন মেডিকেল? আমি ছিলাম ইব্রাহিম মেডিকেল কলেজ, বারডেম থেকে। আচ্ছা। তারপরে আমি ঢাকা মেডিকেলে ট্রেনিং করি, অনারারি ট্রেনিং। তারপরে নাক কান গলা পেডিয়াট্রিক্স এর উপর আমি যে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ওখানে নাক কান গলা পেডিয়াট্রিক ইএনটিতে ছিলাম। তারপরে আমি এই আগে তো নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এখন বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে নাক কান গলার বিষয়ক কনসালটেন্ট হিসেবে ওখানে কর্তব্যরত। স্যার, থার্ড ইয়ারে আপনার কি এমন হলো যে আপনি নাক কান গলা বিশেষজ্ঞ হয়ে গেলেন? আচ্ছা, সেটা বলতে গেলে অবশ্যই বলতে হবে আমাদের বারডেমে যে স্যার ছিল উনি হচ্ছে তো জাহির আল আমিন স্যার। তো উনার কথাবার্তা, উনার যে আবার আমার স্কুলের বড় ভাই ছিল, আর বা উনার যে অ্যাট্রাক্ট করার একটা ক্যাপাসিটি ছিল, হ্যাঁ, সেখান থেকে একটা ভাল লাগা। আর আমার আগে থেকেও নাক কান গলার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। প্রথমে আমার আব্বু ডক্টর, উনি প্রফেসর শরফুদ্দিন আহমেদ, এক্স ভিসি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো আমার তখন ক্লাস 5-এ কানে সমস্যা হয়েছে, কানে তুলা আটকে গেছে, তখন খুব ব্যথা হচ্ছে। তো ওই সময় আব্বু নিয়ে গেল হচ্ছে প্রাণগোপাল স্যারের কাছে। তো প্রাণগোপাল স্যারকে দেখে আমার কেমন জানি একটা ভাল লাগতো, যে মানে স্যারের অ্যাটিটিউড, কথাবার্তা, ওই সময় তো আর কিছু বুঝতাম না, কিন্তু হয়তো ওইখান থেকেই শুরু হয়েছে। তারপরে আর কি আগানো, পরে আবার প্ল্যাটফর্মে পেলাম আমি জাহির আল আমিন স্যারকে। তারপরে আমার টিচার ছিল ইউসুফ ফকির স্যার, ঢাকা মেডিকেলের প্রফেসর ছিল উনি। আবার আমি বাংলাদেশ ইএনটি হসপিটালেও ছিলাম মেডিকেল অফিসার হিসেবে, ওখানে তো জিল্লুর স্যার ছিল, মানে অন্য তো ওখানে সবাই ইএনটি সার্জন, তো ওখান থেকে তো ওনাদের সাথে অ্যাটাচমেন্ট ছিল। এভাবে আস্তে আস্তে আগাম, তারপর ঢাকা মেডিকেল, তারপর বিএসএম তো আমাদের সব স্যারই তো। তাহলে আমি যদি ভুল না করি, ডক্টর শরফুদ্দিন স্যার উনি তো চোখ বিশেষজ্ঞ ছিলেন। হ্যাঁ, উনি চক্ষু। আমার বাবাকে তিনি দেখেছিলেন, আসলে উনি ওয়ান্ডারফুল ডক্টর আর কি। চোখের ডক্টর হওয়াটা আপনার জন্য আরো সহজ ছিল না? সহজ ছিল, কিন্তু আমার ভালো লাগে না। আমি কেন জানি ইএনটির প্রতি একটা আগ্রহ ছিল, নাক কান গলা। চোখ হইলে আমার বড় ভাই আবার আই সার্জন। আচ্ছা। আর আমার কেন জানি 3rd ইয়ার থেকে আমি বলছি যে আমি ইএনটিতেই ভালো লাগছে। আপু তো বলছিল আমাকে চোখের দিকে যাইতে, আমার ভালো লাগেনি। রোগের দিকে আসি। হ্যাঁ। এই সময়টায় প্রচুর হচ্ছে গিয়ে ঠান্ডা লাগছে হুম। এবং অনেকের দীর্ঘ সময় নাক বন্ধ থাকছে। এই দীর্ঘ সময় নাক বন্ধ থাকার আসলে কারণটা কি বা চিকিৎসাই বা কি? আচ্ছা, দীর্ঘ সময় আমাদের সাধারণত, যেমন আমরা সাধারণ যে ঠান্ডা লাগা বা কিছু, এগুলা তো নাক বন্ধ থাকে। তো দীর্ঘ সময় নাক বন্ধ হওয়ার পিছনে কিছু কারণ আছে। একটা হচ্ছে নাকের হাড় বাঁকা থাকা, কিছু সাইনাস জনিত সমস্যা, নাকে পলিপ হয়, হুম, তারপর কোনো ট্রমা থেকে নাকের হাড় বাঁকা থাকে, বা অনেক দিন ধরে আমরা কিছু ড্রপ ইউজ করি, খুব সচরাচর আমাদের মেডিসিন ফার্মেসি থেকে গেলেই কিছু ড্রপ দিয়ে দেয়, তো প্রলং ইউজ করতে করতে আপনার কিছু নাক বন্ধ হওয়া জনিত সমস্যা। তো এই সমস্যাগুলো আবার অ্যালার্জিক কিছু কারণ আছে, যে কেমিক্যাল টক্সিন, যেগুলো আমাদের ধুলা বালি ধোয়া, এগুলা যে আমাদের নেজাল মিউকোসাকে ইরিটেট করে। ইরিটেট করতে করতে আপনার তখন এই মেডিকামেন্টোসা হয়, তারপর আপনার অ্যালার্জিক রাইনাইটিস হয়। তো এখান থেকে ক্রনিক্যালি সমস্যাগুলো তৈরি হয়, নাক বন্ধ হওয়া থাকে। আর সাধারণত আপনার নেজাল পলিপ, নেজাল সাইনাস, তারপর আপনার আবার
আমরা যেটা মাংস বৃদ্ধি বলি, হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট, নাকের হাড় বাঁকা, এইসব সমস্যার কারণে প্রলং টাইম নাক বন্ধ থাকে। আচ্ছা, আর আপনি সাধারণ ঠান্ডার কথা বলছিলেন। হুম। সাধারণ ঠান্ডা আর সাইনোসাইটিসের ঠান্ডা এটা কিভাবে মানুষ পার্থক্য করবে? আচ্ছা, সাইনোসাইটিসটা হচ্ছে আপনার একটা ক্রনিক টাইম ধরে। আমরা সাধারণ ঠান্ডা যেটা হয় আমরা স্বাভাবিকভাবে সিজনাল চেঞ্জে হয় বা অনেক ডাস্টে গেছি, ওখান থেকে হতে পারে। ওটা 3-4-5 দিনের মধ্যে, হয়তো 7 দিনের মধ্যে রিজলভ হয়ে যায়। বা আমরা নর্মাল প্যারাসিটামল বা কিছু একটা খেলাম, হয়তো বেটার ফিল করছে, ওটা নর্মাল। কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাকে যখন অবশ্যই 14 দিন মানে 2 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে, আমার সমস্যা হচ্ছে না, আরো ট্রিগার হচ্ছে। নাক থেকে যেমন আপনার হলুদ ঘন ঘন ডিসচার্জ আসতেছে বা সবুজ রঙের, হ্যাঁ, টেম্পারেচার বা বাড়তি থাকতেছে, মুখ ভার ভার লাগতেছে, নাক বন্ধ, গলা শুকায় যাচ্ছে, গলা খোঁচা লাগতেছে, গলার পিছে কিছু জমছে, তারপরে টেম্পারেচারটা বাড়তেছে, জ্বর আসতেছে, এইসব কারণ যখন ওই স্বাভাবিক অবস্থা থেকে সময়টা বাড়ায় দেয়, বাড়তি সময় নিয়ে এইসব সমস্যাগুলো আসা শুরু করে, তখন আমরা অবশ্যই সাইনোসাইটিস নিয়ে অ্যালার্ট হব। আচ্ছা, একটু আগে আপনি নাক বন্ধ থাকার কতগুলো কারণের মধ্যে বলছিলেন পলিপের কথা। পলিপ কি আসলে ওষুধের সারে নাকি অপারেশনই দরকার? আচ্ছা, এই ক্ষেত্রে আমি অবশ্যই একটা কথা বলবো, আমরা যখন যাই পেরিফেরিতে, আমরা খুব দেখি যে ওখানে খুব ঢালাও ভাবে লেখা থাকে যে পলিপের চিকিৎসা করা হয়, পলিপের। অ্যাকচুয়ালি ওরা যেটা বলে, পলিপ কিন্তু নাকের একটা সমস্যা, সেটা অন্য একটা সমস্যা। আমাদের দেশে সব মানুষজন চেনে পলিপ বলতে যে নাকের মাংস বৃদ্ধি, হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট, সবাইকে পলিপ ঢালাও ভাবে, সবাই এটা নিয়ে খুব মানে কনসার্ন। কিন্তু আসলে এটা না, পলিপটা হচ্ছে অনেকদিন ধরে আমাদের নেজাল মিউকোসা ইরিটেন্ট হচ্ছে, তারপরে এডেমাটাস হয়ে যাচ্ছে, ওইখান থেকে আপনার একটা সমস্যা তৈরি হচ্ছে, নেজাল ব্লকেজ হচ্ছে। ইউনিল্যাটারাল একদিকেও হতে পারে, দুই দিকেও হতে পারে। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার পলিপের সমস্যা। আর এই পলিপের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে একটা বিশেষজ্ঞ ইএনটি সার্জনের কাছে আসতে হবে, সিটি স্ক্যান করে নিতে হবে, বা তাকে দেখাইলে সে বুঝবে যে আসলে ওষুধ নাকি অপারেশন। ওষুধ না অপারেশন, না আমাদের এখন কোন স্টেজে আছে। তো আবার যেমন খুব অ্যালার্মিং, যেটা আমরা খুব অ্যাভেলেবল দেখি, যে নাকে ওই কোথাও দোকানে যায়, গ্রামে পাড়া মহল্লায়, ওখানে যে অ্যাসিড মেরে দেয়, হ্যাঁ, এবং সেটা নিয়ে ধরেন যে রিকারেন্ট ব্লিডিং, আপনার নাক বন্ধ হওয়া, সাইনিকিয়ানিজম, মানে দুটা টার্বিনেট আর সেপ্টা দুটো একসাথে লাগিয়ে নাক বন্ধ হয়ে যায়। আরো যে সমস্যা দূর করতে গেছিল আরো প্রকট করে আমাদের কাছে আসছে। আচ্ছা, এই নেজাল পলিপটা অবশ্যই যখন নাক বন্ধ হওয়া প্রলং টাইম হবে, অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের কাছে আসতে হবে এবং সে ডিসাইড করবে। আমার রোগীদের কাছে এটা আমার মানে খুব পাচ্ছি আমরা ইদানিংকালে, কারণ আচ্ছা, আরেকটা জিনিস আপনি বলছিলেন নাক থেকে রক্ত পড়া, সেটা তো নানান কারণেই হতে পারে। আবার অনেক সময় আমি নিজেও দেখেছি যে কোনো কারণ ছাড়াই নাক থেকে রক্ত পড়ে। এটা কতটা, এটা নিয়ে শঙ্কিত হতে হবে? আচ্ছা, নাক থেকে রক্ত পড়ার অনেকগুলো কারণ আছে। যেমন আপনার কোনো একটা ট্রমাটিক ইনজুরি, সেটা তো হতেই পারে। বা ধরেন আমাদের খুবই কমনলি দেখি আমরা, বাচ্চারা নাক চুলকাচ্ছে, নেইল প্রিক হয়ে রক্ত আসতেছে। তো সেক্ষেত্রে তো মানে এগুলার সাথে সাথে যেমন ট্রমাটিক ছাড়া আরো কিছু আছে, যেমন হাইপারটেনশন, প্রলং সাইনোসাইটিসের সমস্যা, সকালবেলা উঠে দেখতেছেন যে নাক থেকে একটু রক্ত পড়তেছে বা ঘন রক্ত পড়তেছে, সর্দি জমাট ড্রাই হয়ে যাচ্ছে। তারপর আপনার থাইরয়েডের কিছু কারণ, আবার মেয়েদের মাসিকে যেমন ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন নামে একটা টার্ম আছে, যে মাসিকের সময় কিছুটা রক্ত আসে, প্রেগনেন্সির সময় আসতে পারে, আচ্ছা, থাইরয়েডের সমস্যার কারণে আসতে পারে। তো নাকে রক্ত আসার আবার নাকের ক্যাপিলারি গুলো ওইটাই আমি বলতেছিলাম, যে আপনার হাইপারেমিয়া অফ নেজাল সেপ্টাম আমরা বলি, হ্যাঁ, যে নাকের যে ভেসেল গুলা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, ওইখান থেকে রক্ত আসতে পারে। তো এটা হলে অবশ্যই একজন দ্রুত নাক কান গলা বিশেষজ্ঞ সার্জনের সাথে দেখা করা জরুরি। আমি আবার আমার একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, কয়েক বছর আগে আমি আমেরিকাতে কলোরাডো স্টেটসে ছিলাম। ওখানে খুব ঠান্ডা ছিল। হঠাৎ করে আমার সকালবেলা নাক থেকে ব্লিডিং শুরু হলো এবং আমাদের ওখানকার যারা অ্যাডভাইজার ছিলেন, ওরা বলে যে ভয় পেও না, তুমি হচ্ছে কি নাকটা একটু চেপে ধরো, আর কিছুক্ষণ চেপে ধরলে দেখবে নাকটা বন্ধ হয়ে যাবে, এটা ঠান্ডায় তোমার ক্যাপিলারি রাপচার হলো।
আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে অবশ্যই যদি নাক থেকে রক্ত আসে অবশ্যই 5-7 মিনিট, অ্যাটলিস্ট 5 মিনিট, হ্যাঁ 4-5 মিনিট নাকটা চেপে ধরে রাখতে হবে। হুম, আর হচ্ছে আমরা যে নেজাল ডিকনজেস্টেড ড্রপ দেই ওই ড্রপটা দিয়ে দিতে হবে। আর নাক আপনার যেটা হয়েছে আমেরিকায়, আমার পোস্ট প্রবলি যে আপনার ড্রাইনেস, রুমি আচ্ছা। এনভায়রনমেন্ট, হ্যাঁ ওখানে একটা হিউমিডিফায়ার যদি থাকতো, রুম টেম্পারেচারের ড্রাইনেসটা ঠিক থাকতো, তাহলে এই সমস্যাটা কন্ট্রোল করা বাহ! এটা জানলাম। আমিও বুঝতেই পারলাম না যে আসলে কেন না, হলো? এটা কি হইতে পারে জন্য হলো? ড্রাইনেসের জন্য। ড্রাইনেস এর জন্য। আচ্ছা। আমরা অনেকক্ষণ নাক নিয়ে কথা বললাম। আমরা এবার একটু গলা নিয়ে কথা বলতে চাই। অবশ্যই। গলা ব্যথা মানুষের একটা কমন সমস্যা। কোন রকম গলা ব্যথায় আসলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? আচ্ছা, গলা ব্যথা অনেক কারণ আছে, হুম? নিঃসন্দেহে। এবং গলা একটা ভাস্ট অধ্যায়। তো আমাদের খুব কমনলি আমরা পাই যেমন টনসিলাইটিস, হ্যাঁ। ফ্যারিঞ্জাইটিস, হ্যাঁ যে কোনো সময় হচ্ছে। এখন এই সমস্যাটা ধরেন হলো, আমার রোগীদের জন্য আমার যেটা সাজেশন থাকবে, এরকম হলে প্রথমেই আমাকে চলে যেতে হবে, একটা গড়গড়ায় চলে যেতে হবে, ঠান্ডা খাওয়া বাদ দিতে হবে, গড়গড়া কি লবণ পানির লবণ গড়গড়া, দিয়ে পানি। গরম লবণ পানি গড়গড়া করাই ভালো, হ্যাঁ সল্ট গেলে ওটা ভালো কাজ করে। আর যদি দেখেন যে সমস্যাটা একটু প্রলং হয়ে যাচ্ছে 3 দিনের বেশি, মানে ৩ দিন পর্যন্ত আমি বাসায় ট্রাই করতে পারি। 3 দিন পর্যন্ত করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। যেমন অ্যাকিউট টনসিলাইটিস আমরা অনেক সময় পাই, অ্যাকিউট ক্রনিক টনসিলাইটিস যে একবার মানে ফার্স্ট ইনফেকশন ছড়াই গেছে পুরো প্রত্যেকটা টনসিলে পিঠ, যখন ইনফ্লামেশন হয়। প্রত্যেকটা পিঠ ধরে গেছে, হুম। অ্যাবসেস ফর্ম করে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন যার ব্যথা বেশি হবে সে তো আর ওয়েট করবে না, হুম। এটা স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক অবস্থায় আমার মনে হয় একটু প্যারাসিটামল বা কিছু খেলে বা গরম পানি গড়গড়া করে 2-3 দিন দেখা যায়। আচ্ছা, আচ্ছা। তারপরে যদি না হয় তাহলে গলায় অনেক রকম সমস্যা হয়। হুম। যেমন গলা ফুলে গিয়েও গলার বাইরে, মানে আমি ভেতরে কথা বলছি না, ল্যারিংস ফ্যারিংস এর না, গলা বাইরেও ফুলে যাচ্ছে। হুম। হুম তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেশে যেটা খুব ভ্যারিয়েবলি হয়, কেউ হলে ওই যে ফার্মেসিতে চলে যাচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু একটা ডেট্রিমেন্টাল, এটা কিন্তু আমাদের প্রিন্সিপালস অফ সার্জারিতেও নাই। গলা ব্যথা হলে অ্যান্টিবায়োটিক খাওয়ার হ্যাঁ, একটা প্রবণতা বাংলাদেশে না এটা আসলে ঠিক না, এটা একজন বিশেষজ্ঞ সার্জনের সাথে দেখা করে ওনার একটা মত নিয়ে খাওয়া উচিত, যে ওষুধই খায়। আর অ্যান্টিবায়োটিক অবশ্যই না, হুম, হুম, হুম। হ্যাঁ কারণ আমাদের দেশে খুব ইনভ্যারিয়েবলি কোনো টেস্ট ছাড়া ওই ফার্মেসির দোকানে যাচ্ছে, ওষুধ দিয়ে দিচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা কন্ট্রোল জরুরি। তাতে গলা করে ব্যথা যেমন থাকে, অনেকের কিন্তু গলা বসে যায়, হুম, স্বর বসে যায়। এটা কি ভয়ের কারণ? হ্যাঁ, গলা বসে যাওয়াটা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের আমাদের একটা মাত্র ইউনিক আইডেন্টিটি হচ্ছে ভয়েস। হুম। ঠিক আছে, আমার যত যাই হোক আমার ভয়েসটা ইউনিক এবং আমি একাই, এই ভয়েসই আমার, এটা দিয়ে আমাকে জাজ করা যায়। আর ভয়েসটা বসে যাওয়া অবশ্যই অ্যালার্মিং বিষয়, কারণ হচ্ছে 3 দিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, হুম, হুম। 3 থেকে 7 দিন, হ্যাঁ আর যখনই কণ্ঠ বসে যাবে তখনই অবশ্যই কোনো আর ইয়ের মধ্যে যাওয়া যাবে না, কোনো ভয়েস ড্রেস অ্যাবসলিউট দরকার হয় লিখে কথা বলতে হবে, হুম। পুরাপুরি ভয়েস ড্রেস টেস্ট করতে যাওয়ার জন্য কথা বলা যাবে, আচ্ছা। ভয়েসটা ঠিক হয়েছে। আর কণ্ঠ বসে যায় আমাদের দেশে খুবই কমন, যে মাদ্রাসার বাচ্চাদের আমরা খুবই পাচ্ছি। হয় কি আপনার ওই যে কণ্ঠ যখন বসে যায় তখন আপনার ভোকাল কর্ড, আমাদের কণ্ঠনালী যেটা, ওইটার মিউকোসা গুলা বারবার আমরা যখন কথা বলি এভাবে মানে বাড়ি খায়, দুইটা কর্ড একসাথে বাড়ি খায়, তো বারবার বাড়ি খেলে হয় কি মাইক্রোমিউকোসা এডেমাটাস, ওইখান থেকে আস্তে আস্তে অনেক ভিকারিয়াস প্রবলেম, যেমন ভোকাল কর্ড পলিপ, সাইনাস, সিস্ট, হুম, হুম। তারপর আপনার রিঙ্কিস এডেমা নামে একটা আছে, ফুলে যায়, ওইখান থেকে আবার ফোনেটরি গ্যাপ, এইসব সমস্যাগুলো হয়। হ্যাঁ, এই জন্য কণ্ঠস্বরের সুচিকিৎসা এবং কণ্ঠস্বরের কিছু নিয়ম কানুন যে ভালো, তাহলে কণ্ঠ যত্নে রাখার হ্যাঁ ওইটাই পরামর্শটা যে যদি যত্নে রাখতে হবে কণ্ঠ। হ্যাঁ, কণ্ঠটা যত্নে রাখতে গেলে অবশ্যই আমরা যেটা খুব বলি সবাইকে, এবং আমার সাজেশনও থাকবে, এটা যারা খুব কথা বলতে হয় যেমন টিচার, হুম, হুম। তারপর আমরাও বলি, হুম তারপরে মাদ্রাসার শিক্ষক, হ্যাঁ এদের ক্ষেত্রে সবসময় একটানা 30 থেকে 40 মিনিটের বেশি কথা বলা যাবে। হ্যাঁ, কথা বলার মাঝখানে অবশ্যই 5 মিনিট ব্রেক দিতে হবে। আপনি বারবার মাদ্রাসার শিক্ষকের কথা বলছিলেন। প্রাইমারি শিক্ষক না? না, মাদ্রাসা না, মাদ্রাসার স্টুডেন্ট আর শিক্ষক, যে কোনো শিক্ষক।
হুম। কারণ আমাদের লেকচার থাকে 40 মিনিট 50 মিনিটের একটা লেকচার থাকে, হুম। 1 ঘন্টা 2 ঘন্টা। স্কুলগুলোতে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা কোচিং করাচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলছে একটা। হুম। হ্যাঁ, এটা অবশ্যই না। মানে যারা আসলে মানে বেশি কথা বলে হ্যাঁ, শিক্ষক মানে যাদের প্রফেশনটা হচ্ছে আপনার কথা বলা। কথা বলা, তাদেরকে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে। হুম। সেটা হচ্ছে 30 থেকে 40 মিনিটের বেশি কথা বলা যাবে। কথা কোনোভাবেই জোরে বলা যাবে, হ্যাঁ, উচ্চস্বরে কথা বলার কোনো দরকার নেই, স্বাভাবিক স্বরে কথা বলবে। অনেকের একটা ইয়ে থাকে যে আমি মাইক্রোফোন ইউজ করলাম, হুম। যে আমার স্কুলের ক্যাপাসিটি অনেক লেংথ বা ভার্সিটির, হ্যাঁ, মাইক্রোফোন ইউজ করলাম, সমস্যা নেই। পর্যাপ্ত পানি খেতে হবে, আর ঘুমটা খুব জরুরি। আর ঠান্ডা, মানে গরম থেকে আমরা একটু গরম আসতেছে, গরম থেকে ঠান্ডায় যেন চলে যাই, ঠান্ডা না খাই। মানে আচ্ছা। গরম থেকে আমাদের একটা কণ্ঠস্বরে খুব সমস্যা হয়, আমরা হঠাৎ করে খুব গরম লাগতেছে একটা ঠান্ডা কোক খেয়ে ফেললাম বা ঠান্ডা পানি খেয়ে ফেললাম, বা বাসায় গিয়ে বাচ্চারা আসতেছে, ঠান্ডা না হয়ে একটু রেস্ট না নিয়েই। আচ্ছা, ঠান্ডা পানি কি গলার জন্য ক্ষতিকর? ঠান্ডা পানি আসলে অ্যাকচুয়ালি ক্ষতিকর না, আমি তো কিন্তু শীতকালেও ঠান্ডা পানি খাই। হ্যাঁ, শীতকালে ঠান্ডা পানি খাওয়া ভালো আমাদের বাসার লোকজন অবশ্য খুব না। আমার দিকে শীতকালে বলে যে এটা খুব বাজে প্র্যাকটিস, একটা না, উইয়ার্ড না, না, ব্যাপার। না, এটা কিন্তু আমি বাইরে ঠান্ডার মধ্যেও ঠান্ডা পানি খাই। ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি খাওয়া ভালো, হ্যাঁ, কারণ আমাদের টেম্পারেচার ফিজিওলজিটা ঠিক থাকে। যাক, আজকে বাসায় গিয়ে বলবো যে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি হ্যাঁ, ভালো। কোনো সমস্যা নেই, ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি খাওয়া কোনো সমস্যা নেই, কিন্তু ঠান্ডা পানি এমন মাত্রায় যদি না খাই যে আমরা সাথে সাথে খাচ্ছি, দেখা গেল ল্যারিঞ্জিয়াল মাসেল স্পাজম হয়ে যাচ্ছে, হুম। হ্যাঁ, আমার গলা বসে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডা না। অতিরিক্ত। আবার ঠান্ডার যেমন গরমের একটা স্ট্রেলচি আছে, যেমন প্রেগনেন্ট ওম্যান উনি যদি ঠান্ডা খায় হঠাৎ করে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করতেই পারে। হুম। আবার মানে এইসব কেসে ঠান্ডাটা আমরা এড়ায় চলতে বলি, হুম, কিন্তু হুম। ঠান্ডা যে খাওয়া যাবে না বা ঠান্ডা এমন না এরকম কিছু। আর বাচ্চাদের আইসক্রিম খাওয়ার ক্ষেত্রে কি বলবেন? আইসক্রিম ক্ষেত্রে বলবো যে যেসব বাচ্চার সমস্যা হচ্ছে না, ধরেন যে আমি আইসক্রিম খেলাম, আমার তো আমরা খাই হুম, হুম। পুরো মাসে, আমরা সপ্তাহে একটা দুটো তো খেতেই পারি, হুম, হুম। নর্মাল। কিন্তু যার সমস্যা হচ্ছে না তার তো সমস্যা নেই, যে নিয়ম মেনটেন করছে। এখন দেখা গেলো রেগুলার আইসক্রিম দিতে হচ্ছে, রেগুলার ঠান্ডা কোক দিতে হচ্ছে, আচ্ছা। তো এগুলো করা যাবে না। আর গরম সবসময় ভালো বলতে, গরম স্টেরিলিটি থাকে, ওখানে আপনার জীবাণুগুলো মৃত থাকে, আচ্ছা। হ্যাঁ, তো গরম খাওয়ার প্র্যাকটিসটা সবসময় ভালো, কিন্তু ঠান্ডা যে ক্ষতিকর তা না, কিন্তু যার জন্য ক্ষতিকর সে ঠান্ডা খাইতে পারবে। এটা একটা চমৎকার পরামর্শ আমরা পেলাম। টনসিলাইটিস নিয়ে আমি একটু কথা বলতে চাই। টনসিলাইটিস নিয়ে অনেকেই বলেন যে বারবার যদি টনসিলের ইনফেকশন হয় টনসিলটা কেটে ফেলে দিতে হবে। এটা আসলে কতটা সত্যি? টনসিলের বিষয়টা হচ্ছে আমরা প্রথম অবস্থায় একবার সিজনাল চেঞ্জে বা বছরে একবার দুইবার, এটা আমার আপনার সবারই হয়, হুম, এটা নিঃসন্দেহে। স্বাভাবিক, এটার জন্য অ্যাটেনশন সিকের দরকার। জাস্ট আমরা একটা পরামর্শ নিব বিশেষজ্ঞ সার্জনের কাছে, নাক কান গলা, যাতে যে আমার অবস্থাটা কি অবস্থায় আছে, আমরা কিছু প্যারামিটার দিয়ে মেপে দেই, যে ভালো থাকলে ভালো। কিন্তু আমাদেরকে অ্যাটেনশন তখনই নিতে হবে যখন দেখা যাচ্ছে যে বছরে 4 থেকে 5 বার আমার অ্যাটাক হচ্ছে, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বা অ্যান্টিবায়োটিক খাওয়ার 3 থেকে 4 মাসের মধ্যে আবার সমস্যা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে টনসিলের ক্ষেত্রে ওই এরিয়াটায় একটা বায়োফিল্ম নামে একটা জিনিস তৈরি হয়, যেখান থেকে আমার আবার অ্যান্টিবায়োটিক আর কাজ করতে পারে। আচ্ছা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার কতবার হচ্ছে, কি পরিমাণে হচ্ছে, টনসিলটা কতটুকু মানে ফুলে গেছে, এটা একটু দেখা নিয়ে জাস্ট কন্ট্রোলে থাকতে। আর একবার দুবার হতেই পারে, এটা স্বাভাবিক, এটা কোনো সমস্যা না। হুম। 4-5 বারের বেশি না হলেও। অনেক শিশুদের আমরা দেখি যে মুখ দিয়ে শ্বাস নেয়। হুম। এটা কি কোনো রোগের লক্ষণ? হ্যাঁ, মুখ দিয়ে শ্বাস নেওয়াটা তো অবশ্যই স্বাভাবিক না। টনসিলের পিছে একটা অর্গান লিম্ফয়েড টিস্যু থাকে, সেটাকে অ্যাডেনয়েড। বাচ্চারা যখন খেয়াল রাখতে হবে যে নাক ডাকা, হাঁ করে ঘুমানো, লালা পড়া, আপনার ঘুমের মধ্যে নড়াচড়া বেশি করছে, ডাকলে শুনতেছে না, হ্যাঁ, খেয়ালটা কমে যাচ্ছে, রাগ জিদ বেড়ে যাচ্ছে, এইসব সমস্যাগুলো যখন আসবে তখন অবশ্যই বাবা মার কনসার্ন, কারণ এটা বাচ্চাদেরই হয়, এবং হাঁ করে ঘুমায় বাচ্চারা, তখন আপনার ব্রেইনে অক্সিজেন সাপ্লাইটাও কমে যায়, মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে, দেখা গেলো বাবা মা বকাঝকা করতেছে, বাচ্চার স্কুলের রেজাল্ট খারাপ। আচ্ছা। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটু কনসার্নের বিষয়। আবার এখান থেকে কানেরও একটা সমস্যা তৈরি হয়, ইউস্টেশিয়ান টিউব ব্লক হয়ে কানে পানি চলে আসে। আচ্ছা। সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং পরীক্ষাগুলো করে যদি প্রয়োজন হয়, মানে চিকিৎসক যদি অ্যাডভাইস করে অপারেশনে, অবশ্যই সেটা করতে। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, শিশুদের কানে অনেক সময় পোকা ঢুকে যায়। শিশু কেন, বড়দের কানেও। সেই ক্ষেত্রে আসলে কি করো? আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই পোকা ঢোকার সাথে সাথে আমার তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতেও টাইম লাগে। সেক্ষেত্রে আমি বলবো যে প্রথম অবস্থায় যেই দিক কানেই অ্যাটাকটা হবে,
একটু মাথাটা নিচু করে ওই সাইডে, যদি আমার ডান কানে হয় ঠিক হুম। এইভাবে করে একটু কানটাকে উঠা দিব, যাতে স্পেস দিব, কারণ একটা পোকা ও থাকতে চাবে না, ও বের হয়ে যেতে চাবে, এটাকে বেরোবার জন্য একটা পথ তৈরি একটা করে পথ তৈরি করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ও যদি বের না হয়, তখন আমার হাতে খুব বাসায় অ্যাভেলেবল অলিভ অয়েল তেল বা আপনার গ্লিসারিন বা লিকুইড প্যারাফিন যেটাই হোক, ওটা দিয়ে দেবে, যাতে ওর মুভমেন্টটা কমে যায়, তাতে আমার ইরিটেশনটা কমে যায়। আচ্ছা, ওটা কি মুভমেন্ট কমানোর জন্য? হ্যাঁ, হ্যাঁ, ওটা মুভমেন্ট করবে, পেশেন্ট বাচ্চা পোকাটা মরে যায়। এই অলিভ অয়েল কি এয়ার ড্রামে কোনো ক্ষতি করবে? না, এয়ার ড্রামে কোনো ক্ষতি করবে না, ওই পোকাটার মুভমেন্টটা করবে, হুম। টিম্প্যানিক মেমব্রেন। সো ওই মুভমেন্টটা আমার কমাইতে হবে। হুম। আর মিউকোসার যাতে রাপচার কম হয়, এটা কিন্তু ইনস্ট্যান্ট চমৎকার একটা পরামর্শ। এটা দিয়ে তারপরে আমি সরাসরি দ্রুত মেডিকেলে চলে যাবো। আর কানে পানি ঢুকলে এটা তো খুব একটা কমন সমস্যা কি? সেক্ষেত্রে এটা খুবই কমন সমস্যা, এটা হতেই পারে, যাদের ক্যানেল ওয়াইড ঢুকতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার একটা মোটা কাপড় আছে না, টাওয়েল বা মোটা কাপড় দিয়ে একটু চাপ দিয়ে রাখতে হবে, ওই দিক কাত করে হুম, একটু চাপ দিয়ে রাখবে। হ্যাঁ, ওতে পানিটা বের হয়ে যাবে, ও পানি যে আটকাবে না। আর পানি ক্ষতিকর না, যদি ওটা কোনো ইনফেক্ট মানে ডার্টি ওয়াটার না হয়, তাহলে পানি কোনো ক্ষতিকর না, গোসলের পানি ঢুকলো সমস্যা নেই। আচ্ছা। ওটা ওইভাবে করলেই হবে। আবার বিদেশে আপনার বাইরে করে আপনার 40 সেন্টিমিটার দূর থেকে এয়ার ড্রায়ার রাখে, হেয়ার আ ড্রায়ার দিলে ওটা শুকায় যায়। আবার অনেকে যে লাভ দেয় একপাশে কান বা না, ওইটা চোখে, ওইটা করা ওটা দরকার কি নেই। কোনো হচ্ছে গিয়ে সায়েন্টিফিক কোনো ওটার কোনো না, ওটা গুরুত্ব আছে? সায়েন্টিফিক, ওটা কিছু না, ল্যাপটপ দেওয়ার কিছু না, ওটা কানটা জাস্ট বাঁকা করে, মানে ডাউনার্স টিল্ট করে বাঁকা করে ওই একটু মোটা কাপড় দিয়ে চেপে রাখলে সেরে যায়। আর আপনার আরেকটা কথা শুনে আমি বুঝলাম যে মানুষের কানের ভিতরের পানি ঢোকার প্রবণতা আলাদা হতে পারে, তাই না? হুম। মানে হচ্ছে গিয়ে হ্যাঁ, 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 ক্যানেলের উপর ডিপেন্ড করে। এখন ওই অনেকের কখনোই পানি ঢোকে না। কখনোই পানি অনেকের বারবার পানি হতে পারে, হ্যাঁ, অ্যাঙ্গেলের উপর, ক্যানেলের ওয়াইডনেস এর উপর, হ্যাঁ, ওটার উপর ডিপেন্ড করে। কিন্তু কানে পানি ঢোকা মানে হচ্ছে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুকুরে বা সুইমিং পুলে আমরা যখন ঝাঁপ দিচ্ছি হুম, তখনও কানে পানি ঢুকতেছে, হ্যাঁ, ওই পানিটা আমার জন্য অ্যালার্মিং, কারণ ওইটা আমার কানে প্রেসার তৈরি করতেছে। আচ্ছা। আমি গোসলের সময় যে পানিটা ঢুকতেছে এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক, অনেকেরই ঢুকতে পারে। মানে আপনি শাওয়ারের কথা বলছেন। হ্যাঁ, শাওয়ারের কথা। কিন্তু পুকুরে যখন আমি ঝাঁপ দিচ্ছি হ্যাঁ, বা হ্যাঁ। সুইমিং পুলে যখন ঝাঁপ দিচ্ছি, তখন আমাকে পানিটা একটা প্রেসার তৈরি করতেছে। হুম। ওই প্রেসারটা যে দেখা গেল আমার ব্যারোটমা করতেছে, আমার কানের পর্দা ফেটে যাচ্ছে, হ্যাঁ, তখন আবার অন্য প্যাথোলজিতে চলে যাচ্ছে, আচ্ছা, ওইটাকে অ্যাওয়ার্ড থাকতে হবে। আচ্ছা। এমনি ন্যাচারাল পানি ঢুকলে আসলে না, এতে ন্যাচারাল ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা চমৎকার জিনিস জানলাম। আরেকটা জিনিস, বয়স বাড়লে কানে শোনাটা কি আস্তে কমতে থাকে? নাকি এটা কোনো ডিজিজের কারণে? না, বয়স বাড়ার সাথে আসলে কানে শোনা সবার হয় না। এখন যার ধরেন প্রলং টাইম ধরে ডায়াবেটিস আছে, হুম, হাইপারটেনসিভ পেশেন্ট, আপনার থাইরয়েডের ওষুধ খাচ্ছে, হুম, বা আপনার প্রেসবাইকোসিস নামে একটা ওয়ার্ড আছে, যে কানে বয়সজনিত কানের সমস্যা, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কানের এই টিনিটাসের সমস্যাটা আসে। হ্যাঁ, কানে কোনো সময় শোনা কমে যায়, বা আমাদের দেশে আমরা খুব বেশি পাই যে অনেক দিন ধরে 30-35 বছর ধরে কানের পর্দা ছিদ্র, হুম। হ্যাঁ, তার স্নায়ু ধরে গেছে, সব ধরে গেছে, সেক্ষেত্রে তার শুরু হয়ে গেল। আচ্ছা। আবার কিছু স্পেশাল প্যাথোলজি আছে, সেই প্যাথোলজি গুলো তো আলাদা, ওটা তো ডিজিজ কজ, ওটা একজন বিশেষজ্ঞ সার্জনই আইডেন্টিফাই করে হুম, দিবে। এমনি বয়সজনের জন্য সবার যে সমস্যা হবে তা না। আচ্ছা। আরেকটা জিনিস, এই যে রাস্তায় এখন প্রচুর ধুলাবালি উঠছে। ধুলাবালি কি নাক কান গলার জন্য ক্ষতিকর কিছু? অবশ্যই ধুলাবালি এড়ায় চলতে হবে। ধুলাবালির হয় কি, ধুলাবালিতে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে, যেটা আমাদের নেজাল মিউকোসাকে ইরিটেট করে। তো ইরিটেট করলে আপনার স্বাভাবিকভাবে ওখান থেকে অ্যালার্জি ট্রিগার হয়, হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস হয়। তারপর আপনার ইউস্টেশিয়ান টিউব রাইনাইটিস, ইউস্টেশিয়ান টিউব কানের সমস্যা হচ্ছে, গলার ভেতরে চলে যাচ্ছে, হ্যাঁ, হুম, পোস্টিরিয়র কর্নার দিয়ে, ওখান থেকে আপনার মিউকোসাল সমস্যা হচ্ছে, প্যাথোলজি তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে অনেকের আবার ধুলাবালিতে কাজও করতে হয়। হ্যাঁ, নিঃসন্দেহে। তো এই ক্ষেত্রে সবাই যে কোনো একটা ভালো একটা জায়গা থেকে অ্যালার্জি প্রোফাইলটা করে রাখে। আচ্ছা। রোগীরা যদি, মানে যে কেউ, রোগী না, আমি নিজেও আপনার জন্য বলতেছি যে অ্যালার্জি প্রোফাইলটা করা থাকলে আমি জানলাম যে আমার এইসব কোন জায়গায় জায়গায় যাওয়া যাচ্ছে? যাবে না, হুম, আমার এই খাওয়াগুলো যাবে না, যাতে আমি ওগুলা আবার ওভারকাম করে চলবো। এটা খুব ভালো পরামর্শ। আরেকটা জিনিস,
এই যে অনেকে ধূমপান করেন, ধূমপান কি গলার জন্য ক্ষতিকর কোনো ব্যাপার? হ্যাঁ, ধূমপান তো অবশ্যই গলার জন্য। ধূমপানের কিছু টক্সিক ম্যাটেরিয়াল রিলিজ হয়। যেটা আমাদের ভোকাল কর্ডের মিউকোসায় যে ইরিটেট করে। পুরা গলার প্যাথোলজি। শুধু ধূমপান না, আপনার চা না, চা কিছুটা কম, অত বেশি খাওয়া ঠিক না। তবে পান, তামাক, আচ্ছা। জর্দা, মানে আপনার স্মোকিং, এগুলো পরিহার করা উচিত একেবারে কন্টিনিউয়ালি গলাকে ঠিক রাখার জন্য। আমি যেটা কি আপনার কাছ থেকে জানতে চাই, কোন লক্ষণগুলো একদমই হচ্ছে গিয়ে দেখলে আমাদেরকে সচেতন হতে হবে যে এই আমাকে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে? আচ্ছা, নাক কান গলা তো এটা অনেক কিছু। আপনার যেমন কানে ব্যথা হচ্ছে অনেকদিন, হুম। কান থেকে পানি আসছে, হঠাৎ করে কম শুনতেছে, হঠাৎ করে আমার কানের শব্দ চলে আসছে, শো শো আওয়াজ হচ্ছে। হুম। তারপর গলা, নাক, কানের কোথাও ফুলে গেছে, হুম। ঠিক আছে। তারপর নাক বন্ধ থাকতেছে অনেক দিন ধরে, হুম। মাথা ব্যথা হচ্ছে, মুখ ভার হচ্ছে, জ্বর আসতেছে ঘন ঘন, গলা ব্যথা হচ্ছে, হুম। কণ্ঠস্বর বসে যাচ্ছে ঘন ঘন বা অনেকদিন ধরে ঠিক হচ্ছে না। হ্যাঁ, গলার সামনে আমরা যে থাইরয়েডের অংশ যেটা হঠাৎ করে ফুলে গেছে বা এমনি আস্তে আস্তে ফুলতেছে। তারপরে আমরা খাচ্ছি যখন, দেখা গেল গলার এইখানে ব্যথা করতেছে, আচ্ছা। ফুলে যাচ্ছে, হ্যাঁ, মুখ ঘেমে যাচ্ছে। তারপর এখানে যেমন আপনার প্যারোটিড স্টোন তৈরি হয়, হ্যাঁ, সাবম্যানেবল স্টোন তৈরি হয়, খাওয়ার সময় সমস্যা হচ্ছে, মুখের ভেতরে সাদা সাদা দাগ হচ্ছে, ব্যথা হচ্ছে, জিহ্বায় আপনার সাদা সাদা আস্তর পড়তেছে। তারপর হচ্ছে ঢোক গিলতে সমস্যা হচ্ছে, হুম। 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 ঠিক আছে, খেতে পারছি না। তারপর বাচ্চারা যেমন হাঁ করে ঘুমাচ্ছে, হুম। আপনার কানে ব্যথা বলতেছে, হ্যাঁ, তারপর আপনার কানে কম শুনতেছে, হ্যাঁ, হঠাৎ করে যখন হচ্ছে বা যে কোনো এরকম ইনসিডেন্ট গুলো আসছে, অবশ্যই দ্রুত একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন। দর্শক মন্ডলী, আপনারা শুনলেন এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুতই চিকিৎসকের কাছে যাবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি শেষ প্রশ্নটা করে আমরা আসলে অনুষ্ঠান শেষ করব। আপনার যদি হচ্ছে দর্শকদের জন্য কিছু বলার থাকে নাক কান গলার যত্নের বিষয়ে, আপনি ছোট্ট করে বলতে পারেন। নাক কান গলার যত্নের বিষয়ে আমি অবশ্যই বলবো, এটা হচ্ছে আমাদেরকে নাক কান গলার আমরা বেশি রোগ যেটা পাই সেটা হচ্ছে আনহাইজেনিক থাকার জন্য, হ্যাঁ, বা অনিয়ম, যে যে একটা রুটিন লাইফ সেটা অনিয়মিত করে ফেললে এই নাক কান গলার সমস্যাগুলো হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে পর্যাপ্ত পানি খাবে। তারপর আমাদের ইয়াং এইজে খুব দেখা যায় যে হেডফোন ইউজ করা। তো হেডফোনটা বেশিক্ষণ, যে রুল অফ 60 মেনটেন করবে, যে 60 মিনিট 60% ভলিউমে, এর বেশি শুনবে না। তারপরে কান সুইমিং বা পুকুরে ঝাঁপ দেওয়ার সময় সে মিজার গুলা নিয়ে নিবে, হুম। কানে ইয়ার প্লাগ ইউজ করবে। তারপর পর্যাপ্ত ঘুমটা খুব গুরুত্বপূর্ণ নাক কান গলার জন্য, হ্যাঁ। খাওয়া দাওয়া করবে হেলদি খাবার, যে মানে আমরা খাওয়া দাওয়া করি ভাজা পোড়া খাই রাস্তা, ওগুলা না, হেলদি খাবার যেগুলো হুম। স্বাস্থ্যসম্মত, এগুলো করলেই আমার মনে হয় নাক কান গলার রোগ থেকে যতটুকু দূরে থাকা যায় এগুলো মেনে চলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদেরকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।